বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজিম হোসাইন, সহকারী শিক্ষক, মামদিমুল উচ্চ বিদ্যালয় থেকে বলছি। বর্তমান এই প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আমরা যে ভালো আছি, সুস্থ আছি, এর জন্য সর্বপ্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু পড়ব তার চেয়ে বেশি শিখব। পড়াটা চাইতে শেখাটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। পড়াটা আমি পড়লাম, পরীক্ষার জন্য পড়লাম, পরীক্ষার জন্য অঙ্ক পড়া, পরীক্ষার জন্য ইংরেজি পড়া, পরীক্ষার জন্য বাংলা পড়া। প্রকৃত অর্থে শিখলাম কতটুকু আমরা, এইটা হচ্ছে আমার কাছে মূল বিষয়। এর জন্য আজকে পড়ার চাইতে শিখবো বেশি আমরা ইনশাল্লাহ। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি। তোমাদের নবম দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা নবম অধ্যায়ের অঙ্কগুলো করেছ, তাদের জন্য তো বিষয়টা সহজ হয়ে গেল, তাদের জন্য রিভাইজ হয়ে গেল। কিন্তু যারা নতুন করছো তাদের উদ্দেশ্য করে আমি বলছি, তোমাদের জন্য এই ক্লাসটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অধ্যায় 9, অধ্যায়ের নাম ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রি রেশিও। ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক রেশিও রেশিও তো অনুপাত, আমরা খুব সহজেই জানি রেশিও হচ্ছে অনুপাত। ট্রাইগোনোমেট্রিটা কি? আমার কাছে মনে হয় যে যারা এই অধ্যায়টা নতুন করছো তারা একেবারে নতুন একটি শব্দ পেল। ট্রাইগোনোমেট্রি আমাদের আমেরিকান বা ব্রিটিশ কোনো ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি শব্দ নয়, এটা হচ্ছে গ্রিক একটি শব্দ। তাহলে আসো আমরা এটাকে ক্লাসিফিকেশন করি। ত্রিগনমেট্রি, ট্রি অর্থ তিন। গণ অর্থ ধার, গণ অর্থ ধার, তিন ধার। এখন যদি আমরা বলি মেট্রন শব্দ থেকে মেট্রিক শব্দটা এসেছে। মেট্রন শব্দের অর্থ পরিমাপ। আমি সহজেই পেলাম তিন ধার পরিমাপ। তার মানে তিনটি ধার বিশিষ্ট কোনো একটি বস্তুর বা ওই আকৃতির কোনো বিষয়ের বা ম্যাটেরিয়ালের পরিমাপ। আমি যদি কল্পনা করি এটা একটি ত্রিভুজ, ত্রিভুজটির নাম যদি আমি দিই বাহুত্রয়ের নাম এ বি সি, এখানে একটি কি করলো, কোণ উৎপন্ন করলো। তাহলে আমার এই ত্রিগোনোমেট্রিক তিন ধারের পরিমাপক
বা 3 ধারের পরিমাপ বিষয়টিকে সহজ করে দিবে। আমি যদি ধরি এই অংশটা একটি কোণে রয়েছে বা এ সি বি একটি কোণ তৈরি করেছে, আমি জানি না সেটা কত, সেটাকে আমি থিটা হিসেবে ধরলাম। তাহলে থিটা একটি নতুন শব্দ। নতুন শব্দ থেকে আমরা যেটা জানব, তাহলে থিটা, ট্রিগনোমেট্রিক, এই শব্দগুলো গ্রিক শব্দ। এই অধ্যায় নিয়ে আমরা যদি আলোচনা করি, আমাদের চারদিকের, আমি যদি বলি আমাদের চারদিকের পরিবেশে নানা উদাহরণ দেওয়া যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়া দিয়ে বা গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের একটি বিশেষ শাখা। তাহলে আমি কি পেলাম? 3টি ধার বা ত্রিকোণ, 3টি কোণ বিশিষ্ট একটি মিতি, মানে পরিমাপক। 3 কোণ বিশিষ্ট একটি পরিমাপক। আর সমকোণী যখন আসবে তখন ডেফিনেটলি এর একটি বাহু আমার সমকোণ হতে হবে। দ্যাট মিনস আমি এইখানটায় শুরু করেছিলাম এ বি সি একটি ত্রিভুজ দিয়ে, এই ত্রিভুজের কোণ বি সমকোণ তৈরি করেছে এবং এটি ত্রিকোণমিতির ব্যাখ্যা অনুযায়ী সম্পাদন করা সম্ভব। আমরা সেটাই করব। ত্রিকোণমিতিতে জ্যামিতির বাহু ও কোণ সম্পর্কে বিশদ আলোচনা করা রয়েছে। আমি যদি বলতে চাই ত্রিকোণমিতির উৎপত্তি স্থলটা কোথায়, তাহলে আমি বলবো, যদি সহজে বলি তাহলে বলবো মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নির্দেশ রয়েছে। এই নিদর্শনগুলো মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর হুবহু ব্যবহার করে বিভিন্ন ধরনের কার্য সম্পন্ন করার সুযোগ পেয়েছে। এই ত্রিকোণমিতির সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্র কত দূরে রয়েছে এর পরিমাপকের দূরত্বটুকু ব্যাখ্যা করতে পেরেছে। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়া জ্যোতির্বিদ্যা, ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য বিষয়ে ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তার মানে শিক্ষার্থীরা, আমি খুব সহজেই বলতে পারি বা বুঝতে পারি যে ত্রিকোণমিতি যদি আমি জানি তাহলে এই শাখাগুলো আমি খুব সহজে বুঝতে পারবো। যখন কোনো ক্যালকুলেশন থাকবে, যখন কোনো ইকুয়েশন বা ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স টার্ম থাকবে, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ত্রিকোণমিতি সম্বন্ধে একটু জানতে হবে। আমি যদি বলি যে ত্রিকোণমিতির অংশগুলো থেকে আমি এখানে যেটা আঁকলাম, এই ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, আর ত্রিকোণমিতির বিষয়বস্তুগুলো সমকোণী ত্রিভুজ কেন্দ্রিক আলোচনা। যেমন আমি যদি বলি কোণ এ বি সি সমকোণ, বিষয়টা কি ভুল হবে? ডেফিনেটলি না, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি এখানে আরো 2টা কোণ পাই, কোণ বি বাদেও। তাহলে কোণ বি সমান সমান 90 ডিগ্রি। এখানে রয়েছে কোণ এ এবং এখানে রয়েছে কোণ সি, এই দুইটার পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। এখন কম বেশি হতেও পারে, কম বেশি যদি হয় এটা কোনো বিষয় না। এই কম বেশি হওয়ার মধ্যে ত্রিভুজের গঠনের পরিবর্তনের মধ্যে দিয়ে এই সমকোণী ত্রিভুজকে আবার 3টা নামে ভাগ করা হয়। একটি হচ্ছে সূক্ষ্মকোণী, একটি হচ্ছে
সূক্ষ্মকোণী একটা, স্থূলকোণী একটা। তাহলে এইখানে কোণ বি, কোণ এ অথবা কোণ সি, কোনটি স্থূলকোণী কোনটি সূক্ষ্মকোণী সেটা আমরা জানি না। অজানা বস্তু থেকে কিভাবে কোণটা পরিমাপ করব সে বিষয়ে আজকের আলোচনা শিক্ষার্থীগণ। আমরা তো ক্লাস 6-7 শিখেছি, 8 শিখেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি জ্যামিতিক প্যাটার্ন অনুযায়ী আমরা এটা শিখে এসেছি। সেক্ষেত্রে যদি দেখো ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবং এখানে এটাকে আমি সমকোণী ত্রিভুজ বলতে পারবো, এটাকে আমি সমবাহু ত্রিভুজ বলতে পারি, সেটা নির্ভর করবে এই কোণের উপর। এটাকে আমি সমদ্বিবাহু কোণের কথা বলতে পারি, এটাও নির্ভর করবে বাহু তিনটির উপর। তো আমি খুব সহজেই পেয়ে যাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি কোণ আমার ভেতরে উৎপন্ন করে, কোণ এ, কোণ বি এবং কোণ সি মিলে। তো কোণ বি তো 90 ডিগ্রি, এটা আলাদাই, যেহেতু সমকোণী কোণ, সমকোণী ত্রিভুজ এর জন্য। এখন আমরা জানবো এখানে তিনটি বাহু, তিনটি বাহুর কথা বলা হয়েছে। বাহু এ বি, বাহু বি সি এবং বাহু এস। এই তিনটি বাহু আমাকে জানতে হবে। এই তিনটি বাহুর মধ্যে আমি তোমাদের একটু বিস্তারিত বুঝার সুবিধার্থে এই পাশটা নতুন করে আঁকছি, তবে বাহুর কোনো পরিবর্তন না করি। এ বি সি, ওকে। তাহলে এ বি বাহু, এ বি বাহু, বি সি বাহু এবং এ সি বাহু। এই এ সি বাহুটা হচ্ছে এই ত্রিভুজের ত্রিভুজ, আমি যদি এখানে লিখি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি, তাহলে এই ত্রিভুজের বি সি বাহু হচ্ছে বৃহত্তম বাহু, ওকে। যদি আমি এটা বৃহত্তম বাহু পাই, তাহলে এই বাহুর নামটা কি? এই এসি বাহুর নাম হচ্ছে অতিভুজ। এখন আসবো এবি বাহু নিয়ে, অথবা আমি বিসি বাহু নিই। বিসি বাহু তো এটা শয়ন রেখা, আমি খুব সহজে বুঝতে পারছি এটি একটি শয়ন রেখা। যেহেতু শয়ন রেখা, সেক্ষেত্রে যদি আমার এই অংশটায় কোণ উৎপন্ন করে, অর্থাৎ ভূমির সাথে যদি কোণ উৎপন্ন করে, তাহলে এই বিসি হবে ভূমি এবং এই এবি হবে লম্ব। জিনিসটাকে যদি আমি এভাবে দেখাই, এটি হচ্ছে সমতল পৃষ্ঠ, এটি হচ্ছে একটি ভূমি বা সমতল পৃষ্ঠ আকারে কল্পনা করি। আমি যদি এই কলমটাকে যদি আমি এইভাবে দাঁড় করাই, তাহলে এই ভূমির উপরে বইটা ভূমির উপরে কলমটা দাঁড়িয়ে আছে, তার মানে লম্ব আকারে দাঁড়িয়ে আছে। বুঝাতে পেরেছে তোমাদেরকে? লম্ব আকারে যেহেতু দাঁড়িয়ে আছে, তাহলে আমি এই উঁচু বা উলম্ব রেখাটাকে আমি লম্ব বলতে পারি। কিন্তু কোণ যদি আমার এইখানে উৎপন্ন করে, আমাকে বলে দিবে কিন্তু নির্দিষ্ট করে কোণ কোথায় উৎপন্ন করবে। যদি এইখানে উৎপন্ন করে, তাহলে কিন্তু নাম বা অবস্থান পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে এবি হবে ভূমি এবং বিসি ভূমি হবে লম্ব। ত্রিকোণমিতির অনুপাতে একেবারে সহজ একটা শর্ত হচ্ছে কোণ, একেবারে সহজ, কোণ যেখানে উৎপন্ন হবে অতিভুজ ব্যতীত যেই অংশের সাথে উৎপন্ন হবে সেটি হচ্ছে আমার ভূমি। আবারও বলি, কোণ
যেই অতিভুজ ব্যতীত যেই বাহুর সাথে উৎপন্ন হবে সেই বাহুটাই হবে ভূমি। তাহলে আমার কোণ যদি এ অংশে উৎপন্ন হয়, তাহলে যেহেতু এসি হচ্ছে অতিভুজ বৃহত্তম বাহু, তাহলে এবি হয়ে যাবে কি ভূমি, এবং বিসি হবে এই ক্ষেত্রে লম্ব। আমাকে কল্পনা করে নিতে হবে ম্যাথমেটিক্স বা জ্যামিতিক বিষয়গুলো, ম্যাথমেটিক্স সাবজেক্টটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পুরোটাই মেমোরির মেকানিজমটা হচ্ছে মেমোরিটাকে আমি যত দ্রুত চালাইতে পারবো এবং যত শর্টভাবে মনে রাখতে পারবো, সেটাই হচ্ছে ম্যাথমেটিক্সে ভালো করার একটি সহজ উপায়। যেহেতু মস্তিষ্কের মেকানিজম পয়েন্টে ম্যাথটাকে ধরে রাখতে হবে, সেক্ষেত্রে একটু সহজভাবে চিন্তা করব, বাংলা ভাষায় চিন্তা করব আমরা, যে আমার কোণ অতিভুজ ব্যতীত যে বাহুর সাথে উৎপন্ন হবে সেই বাহুটাই হচ্ছে ভূমি, এবং অপোজিট ভূমির অপোজিট বাহুটাই হবে লম্ব। কিন্তু অঙ্ক করার সময় আমি যদি এইটাকে লম্ব ধরে অঙ্ক করি তাহলে কিন্তু হবে না। তার মানে কি, আমার মেমোরিটাকে র্যান্ডমলি চিন্তা করতে হবে যে না, লম্ব হচ্ছে আমার বিসি, এবং এবি অংশে যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং এবি হবে ভূমি। তার মানে ইমাজিনেশন বিষয়টা কিন্তু চলে আসে। আমি ইমাজিন করব, আমি চিন্তা করব, আমার চিন্তা শক্তি বাড়াবো, বাড়ানোর পর আমি অঙ্কটাকে যখন নিজের জন্য শেখার জন্য বা এই ট্রিকোনোমেট্রি রেশিওটাকে যখন একটু বুঝবো বা শিখবো, তখন এই বিষয়গুলোকে আমাকে সহজভাবে মনে রাখার জন্য কাজ করবে কিন্তু ডেফিনেটলি। তাহলে আমি এখান থেকে জানলাম যে আমার যেই অংশের সাথে কোণ উৎপন্ন হয় সেই অংশটা হচ্ছে অতিভুজ ব্যতীত সেই অংশটা হচ্ছে ভূমি। তাহলে আমার কোণ উৎপন্ন হয়েছে এ তে, যদি এ তে কোণ উৎপন্ন হয় তাহলে আমার এবি হচ্ছে ভূমি। সন্নিহিত বাহু, তোমাদের বইয়ের ভাষায় যেটাকে বলছে সন্নিহিত বাহু, আমি সেটাকে আমার চিত্র মাধ্যমে বললাম ভূমি। কারণ আমার অতিভুজ এসি ব্যতীত শুধু এবি এর সাথে কোণ উৎপন্ন করেছে, তাই আমি বলবো আমার ভূমি হচ্ছে এবি। যদি এবি ভূমি হয় তাহলে এই ভূমির বা এই কোণের বিপরীত বাহু, তার মানে আমি এটাকে বলবো বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু। কোণের বিপরীত বাহু হবে লম্ব। এবং এই কোণটাকে, অজানা কোণটাকে যেহেতু গ্রিক শব্দ থিটা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে একটি পরিমাপক, গণনার পরিমাপক। থিটা অনেক মানে অর্থবহ বা অনেক গুরুত্বপূর্ণ এরকম চিন্তা না করে সিম্পলি একটা ওয়ার্ড আমরা শিখলাম নতুনভাবে, থিটা। থিটা একটি গ্রিক শব্দ যেটা দিয়ে পরিমাপ করা হয়। যেমন আমি যদি বাজারে যেয়ে বলি ভাই আমাকে 5 কেজি চাল দেন, বা যদি বলি আমাকে 2 কেজি আম দেন, তাহলে কিন্তু দোকানদার আমাকে কেজি অনুযায়ী দিবে। কেজি কি একটি শব্দ যেটা সাধারণভাবে আমরা বলে থাকি, প্রচলিত একটি শব্দ। কেজি পরিমাপক কিন্তু এখানে বিষয়টার ফ্যাক্ট, পরিমাপ করা বোঝাচ্ছে। 2 কেজি 5 কেজি পরিমাপটা বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমার এখানেও থিটা পরিমাপটুকুই বোঝাচ্ছে। এটা বাস্তবিক অর্থে, আর ওটা ইমাজিনেশন করে নিতে হবে। পরিমাপক কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, 70 ডিগ্রি কোণ, এই ধরনের কোণগুলো, 0 ডিগ্রি কোণ, হ্যাঁ, এই ধরনের কোণগুলো জাস্ট পরিমাপ করার জন্য থিটা শব্দটা ব্যবহার করা হয়। এখন আমি যাব এই গ্রিক আরো কিছু শব্দ আছে এই অধ্যায়ের মূল কি বলা চলে। কিগুলো হচ্ছে সাইন থিটা,
যেটাকে আমি সংক্ষেপে লিখব সাইন থিটা। তারপর হচ্ছে কো সাইন থিটা, যেটাকে আমি সংক্ষেপে লিখব, এই অংশটুকু নিব শুধুমাত্র কস থিটা। তারপরে রয়েছে ট্যানজেন্ট যেটাকে সংক্ষেপে আমি লিখব ট্যান থিটা। তারপরে রয়েছে কট্যানজেন্ট থিটা, যেটাকে আমি লিখব সংক্ষেপে কট থিটা। তারপরে রয়েছে সেকেন্ড, SECANT, সেকেন্ড থিটা, যেটাকে আমি সংক্ষেপে লিখব সেক থিটা। তারপরে রয়েছে কোসেকেন্ড থিটা, যেটাকে আমি সংক্ষেপে লিখব কোসেক থিটা। আমরা যে অঙ্কগুলো করব এই অধ্যায়ের, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আমি আবার বলি, সংক্ষেপে উচ্চারণগুলো বলে যাই, তাহলে বলবো সাইন থিটা, একেবারে সহজভাবে বলবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। উচ্চারণগুলোকে যতটা পারফেক্ট করে উচ্চারণ করার চেষ্টা করবা, ঠিক ততটুকু সুন্দর শোনা যাবে। যেহেতু আমরা সকলে আসলে সুন্দরের পূজারী, আমরা যখন অঙ্ক করব খাতার মধ্যে খুব সুন্দর করে করব, যাতে এক্সামিনার যখন খাতাটা দেখবে উনি খুশি হয়ে ছোটখাটো টুকিটাকি ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিবে। তাহলে সুন্দর করে উচ্চারণ করব, সুন্দর করে বানানগুলো লিখব, থিটা এবং প্রতীকগুলো চমৎকারভাবে করার চেষ্টা করব আমরা। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে হবে। এই অংশগুলোর সাথে বিভিন্ন অংশের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই অংশগুলোর সাথে সম্পর্ক রয়েছে, যেটাকে আমি আমার মতো করে একটু চার্ট আকারে সাজাই। আমার এখানে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের সাথে সম্পর্ক সাইন সমান সমান, আমি যদি এখানে অ্যারো চিহ্ন দিই, যদি এখানে অ্যারো চিহ্ন দিই, তাহলে সাইন সমান সমান কি হচ্ছে, সাইন থিটা সমান সমান 1/cosec থিটা। এটা একটা বর্ণমালা দাঁড়ায়। যেমন আমি যদি ইংরেজি পড়তে যাই, ইংরেজি শিখতে যাই, ইংরেজি উচ্চারণ করতে যাই, তাহলে আমাকে অবশ্যই এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে চমৎকারভাবে শিখতে হবে এবং মুখস্থ করতে হবে, ধারাবাহিকতা জানতে হবে, তাহলেই কিন্তু আমি ইংরেজি আসলে পড়তে লিখতে পারব। ঠিক তদ্রূপ এই অঙ্কগুলো যদি আমি করতে যাই, তাহলে আমাকে অবশ্যই এই কিওয়ার্ডগুলো শিখতে হবে। বেশি না তো, মাত্র 2, 4, 6, 6টি অ্যালফাবেট। আমি যদি চিন্তা করি এগুলি হচ্ছে গ্রিক অ্যালফাবেট, ডেফিনেটলি এগুলো গ্রিক অ্যালফাবেট। এই অ্যালফাবেটগুলোকে যদি আমি অঙ্ক করার জন্য 6টি অ্যালফাবেট মুখস্থ করি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইভাবে যদি উচ্চারণ করি, এই 6টা দিয়ে আমি
আরো অনেকগুলো সম্পর্ক পাবো। যত দ্রুত এই সিরিয়ালটা মুখস্থ করব তত দ্রুত আমি সম্পর্কগুলো মুখস্থ করতে পারবো। তাহলে যদি সাইন থেকে কোসেকের কাছে আমি আসি, তাহলে আমাকে কিভাবে আসতে হবে? সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা, অর্থাৎ সাইন কোসেক এর ব্যস্তানুপাতিক। সাইন কোসেকের ব্যস্তানুপাতিক। আমি যদি এখন ঠিক এইভাবে কল্পনা করি, কোসেক থেকে সাইনে আসি, তাহলে আমি কি পাবো? কোসেক থিটা সমান সমান 1 সাইন থিটা। তাহলে আমি পাবো কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 সাইন থিটা। তারপরে আমার সম্পর্ক হচ্ছে কজের সাথে। কজের সাথে সম্পর্ক ঠিক একইভাবে যদি আমার কজের মান থেকে আমি সেকের মান বের করতে যাই, তাহলে সম্পর্ক অনুযায়ী আমার দাঁড়াচ্ছে cos থিটা সমান সমান 1 sec থিটা। একটি কথা আমি বলে নেই প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষ আসলে প্রকৃত অর্থে সম্পূর্ণ হয় না কোনো দিক থেকে। লেখাটা হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, কারণ সম্ভবত লেখাটা মানে খুব সুন্দর হবে না, সুন্দর মনে হচ্ছে না, বা আমিও বুঝি যে লেখাটা আসলেও প্রকৃত অর্থে ওইভাবে তৈরি করতে পারিনি। তবে ভুল তো থাকেই, খুঁত তো থাকবেই, সকল বস্তুর মধ্যেই তো সামান্য পরিমাণ কিছু না কিছু ঘাটতি থাকে। আমার কাছে মনে হয় এইটাও আমার জন্য একটি ঘাটতি, আমি এত সুন্দর করে লিখতে পারি না বর্ণগুলো, তবে চেষ্টা করছি। cos থিটা 1 sec থিটা, এবং sec থিটা শব্দটা যদি অনেক স্থানে আমি এভাবে অ্যাশটাকে নির্দেশ করেছি, তাই হয়তো তোমাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু একটু অনুগ্রহ করে যদি এই লেকচারটার সাথে সামনে বইটা নিয়ে নিজের মতো করে নোট করো, তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে নোটটা করতে পারবে। তাহলে পরবর্তী অংশ যদি আমি sec থেকে cos-এ আসি, তাহলে আমার কি হবে? sec থেকে cos-এ আসি, তাহলে আমার সম্পর্ক হবে sec থিটা সমান সমান 1 cos থিটা। ওকে বন্ধুরা, তারপরে যদি আমি এখান থেকে tan থেকে cot-এ আসি, সেম ভাবে যদি tan থেকে cot-এ আসি, তাহলে আসবে আমার tan থিটা সমান সমান 1 cot থিটা। তারপরে আমি যদি cot থিটা, আমি যদি এখানে আসি, যদি cot থেকে আমি tan এ যাই, তাহলে আসবে cot থিটা সমান সমান 1 tan থিটা। তাহলে কয়টি সূত্র পেলাম প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে আমি আমার মতো করে সহজে বোঝার জন্য, মুখস্থের জন্য আমি এইভাবে সাজিয়ে ছোটবেলা পড়েছিলাম। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তা তখন আমি এভাবে সাজিয়ে নিজের মতো করে বলতাম যে যেহেতু উপরে রয়েছে আমার সাইন, নিচে রয়েছে কোসেক, তাহলে সাইনের সাথে কোসেক, তার মানে কি সাইন সমান সমান 1 কোসেক, আর যদি আমি কোসেক সমান সমান ধরি তাহলে 1 সাইন, কারণ একেবারে টপে রয়েছে সাইন আর একেবারে বটমে রয়েছে আমার কস কোসেক, একেবারে বটমে রয়েছে আমার কোসেক। এর জন্য সাইন এবং কজের সম্পর্কটা ঠিক এইভাবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 সাইন। ক্লিয়ার? ঠিক কস এবং সেক টপ টু এবং লাস্ট টু যদি আমি বলি, তাহলে টপ টুতে আছে আমার কস এবং লাস্ট টুতে আছে আমার সেক।
তার মানে cos সমান সমান 1/sec এবং sec সমান সমান 1/cos। এবং tan cot, tan সমান সমান 1/cot, cot সমান সমান 1/tan। এইখানে আমি কয়টি সূত্র পেলাম? এখানে আমি সূত্র পেলাম 1 2 3 4 5 6। এই 6টা বাদে এগুলো হচ্ছে আমি বাংলা যে ধরনের শব্দগুলো মুখস্থ করেছি যুক্ত বর্ণের মতো, হ্যাঁ, এগুলো মনে করতে হবে যে এগুলো এক একটা যুক্ত বর্ণ। 6টা যুক্ত বর্ণ আবার নতুন ভাবে শিখতে হবে। 6টা যুক্ত বর্ণ যদি আমি এভাবে সিরিয়ালি বলি, sin θ ইজ ইকুয়াল টু 1/cosec θ। আমার সাথে বলো, সবাই আমরা একসাথে বলবো, হ্যাঁ, কি sin θ সমান সমান 1/cosec θ। সেকেন্ড, cos θ ইজ ইকুয়াল টু 1/sec θ। থার্ড হচ্ছে tan θ সমান সমান 1/cot θ। তারপরে চতুর্থ হচ্ছে cot ইজ ইকুয়াল টু 1/tan। পঞ্চম হচ্ছে sec ইজ ইকুয়াল টু 1/cos। এবং ষষ্ঠ হচ্ছে cosec। তাহলে cosec ইজ ইকুয়াল টু কি হবে? cosec ইজ ইকুয়াল টু হবে 1/sin, একেবারে যেটা প্রথমে বলেছিলাম। ওকে, ওয়েল ডান। এছাড়াও এই ছকটাকে আরেকটু সম্পর্কযুক্ত যদি করি, tan এর একটি সম্পর্ক রয়েছে, tan ইজ ইকুয়াল টু sin θ বাই cos θ। এবং cot ইজ ইকুয়াল টু cos θ বাই sin θ। তাহলে বন্ধুরা খুব সহজেই বুঝতে পারছি আমি যে tan এবং cot আরো দুইটা যেহেতু সম্পর্ক রয়েছে, যেহেতু tan ইজ ইকুয়াল টু sin θ বাই cos θ, সেই ক্ষেত্রে cot যেহেতু tan এর বিপরীত, এর জন্য এখানে ডাইরেক্ট চলে আসছে cos θ বাই sin θ। আমার tan হচ্ছে sin θ বাই cos θ, cot হচ্ছে tan এর বিপরীত, এর জন্য cot এ এসে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? cos θ বাই sin θ। ক্লিয়ার? এখানে এইটুকু পর্যন্ত যদি আমরা যাই, তাহলে আমরা নতুন 3টা অংশ, আমি যদি মনে করি এই সূত্রগুলি আমার মাথায় একেবারে পুরোপুরিভাবে সেটআপ হয়ে গেছে, তাহলে আমি আরো কিছু সম্পর্কে যাব। আমরা যদি আরো কিছু শব্দে যাই, তাহলে আমরা কি কি পাবো? এই sin cos tan cot sec cosec এই শব্দগুলোর সাথে এই অংশটা কি ধরনের সম্পর্ক রয়েছে সেটা আমাদের বইয়ে আমাদের এইভাবে নির্দেশ করেছে যে sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এই চিত্র অনুযায়ী আমার লম্ব আছে বিসি, তাহলে আমি এখানে নিয়ে নিলাম লম্ব আমার বিসি এবং অতিভুজ কত চলে আসছে? এসি। তারপরে আসলো cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি রয়েছে আমার এবি এবং অতিভুজ রয়েছে এসি। তারপরের অংশে রয়েছে সিরিয়ালি sin cos, তারপরে কিন্তু tan, আমাদের মনে রাখতে হবে সিরিয়াল সর্বদাই। tan θ, যত দ্রুত আমি সিরিয়াল মুখস্থ করতে পারবো তত দ্রুত এই বিষয়গুলো আমার জন্য ভেরি ইজি হয়ে যাবে। লম্ব রয়েছে আমার বিসি এবং ভূমি রয়েছে আমার এবি। তাহলে শিক্ষার্থীরা এই 3টা অংশ জানলে বাকি 3টার অংশ আমার মনে হয় বের করা খুব সহজ। কি ধরনের?
আমি তো জানি সাইন ইজ ইকুয়াল টু কি, সাইন ইজ ইকুয়াল টু 1/cos 1/cosec, সাইন ইজ ইকুয়াল টু 1/cosec, cosec theta। ওকে, তাহলে আমি যদি এইটাকে উল্টায় দিই, জাস্ট ব্যস্তকরণ করে দিই, অথবা আমি যদি cos থেকেই বের করি, sin থিটা ইজ ইকুয়াল টু, sin তো পেয়েছি, এখন আমি cosec এর মানটা বের করব, cosec থিটা সমান সমান 1/sin থিটা, 1 এর জায়গায় 1 রইল, আর sin ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। পরের লাইনে আসলে 1 কে যদি আমি রাখি আর নিচে গুণ চিহ্ন দিলে ভগ্নাংশটা উল্টে কি হয়ে যাবে, অতিভুজ উপরে চলে যাবে এবং লম্ব নিচে চলে আসবে, সমান সমান cosec ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, অতিভুজ অতিভুজ বাই লম্ব। তাহলে শিক্ষার্থীরা একটু যদি আমরা খেয়াল করি যে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আমি শিখেছি, এবং আবার এখানে এসে শিখেছি যে cosec ইজ ইকুয়াল টু 1/sin, সেক্ষেত্রে cosec এর মানটা যদি আমি ডাইরেক্ট এইটুকুকে ক্যালকুলেশন করি, সবগুলো দেখাবো না, শুধু এই অংশটুকু দেখালাম তোমাদের পারফেক্ট ভাবে বোঝার জন্য, যে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos কি সাইনের বিপরীত, সাইনের বিপরীত হওয়ার কারণে কি হয়ে গেছে, আমার এইটা উল্টে গেছে, নিচের অতিভুজ উপরে চলে গেছে এবং উপরের লম্ব নিচে চলে আসছে। আমি কিন্তু একটু সহজ ভাষায়, আমার ভাষায়, নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। আমি যদি বলতাম যে এটা ব্যস্তকরণ হয়ে গেছে, এটা যেহেতু সাইনের সাথে কোসেক ব্যস্তানুপাতে রয়েছে, এর জন্য এটা ব্যস্তানুপাতিক হয়েছে, কিন্তু আমি যদি ব্যস্তানুপাতিকের কথা না বলি, তাহলে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে সহজ ভাষায় যদি আমি বলি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে cos থিটা যেহেতু সাইন থিটার বিপরীত, তাহলে আমার এটা হয়ে গেছে অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, বিপরীত। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই যদি অতিভুজ হয়, তাহলে cos এর বিপরীত কি, sec, তাহলে sec থিটা কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি, এবং tan এর বিপরীত যদি cot হয়ে থাকে, তাহলে cot এর মান কি হবে, ভূমি বাই অতিভুজ। বিষয়টা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা খুব সহজে অঙ্কের মধ্যে যেতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমি যদি এই তিনটাকে খুব ভালোভাবে মুখস্থ করতে পারি, এবং মুখস্থ করার জন্য যদি তোমরা মনে করো যে না একটি কবিতার মতো একটি লাইন আমি নিজে যেভাবে মনে রাখতাম, যেমন সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ট্যান ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ, এই যে একটা প্যাচ লেগে যাওয়ার প্রবণতা আমারও ছিল তোমাদের মতো, তখন আমি এটাকে এভাবে আমার মতো করে একটি কবিতার লাইন করেছিলাম, লম্ব অতি ভূমি অতি লম্ব, এটা একটি কবিতার লাইন আকারে আমি পড়েছিলাম টোটাল। কিভাবে একসাথে পড়ি, চলো মজা হবে। অঙ্ক শেখার মধ্যে কবিতাও পড়া হয়ে গেল, সাহিত্য চর্চা হয়ে গেল, যেখানে ম্যাথমেটিক্স এর মধ্যে কোনো রস নাই, কিন্তু এখানে সাহিত্য চর্চাও রয়েছে, শুধু রস নাই, এর মধ্যে সাহিত্য রয়েছে, এর মধ্যে কেমিস্ট্রি রয়েছে, এর মধ্যে ফিজিক্স রয়েছে, এর মধ্যে বায়োলজি রয়েছে, গণিত। পৃথিবীর এমন কোনো শাখা নাই যেখানে গণিতের স্পর্শ হয়নি, কিন্তু তারপরও আমরা এই গণিতটাকে রসকস হিসাবে ভাবি। চলো আমরা কবিতার লাইনটা মুখস্থ করি, লম্বতি ভূমিয়তি লম্বভূমি। আবার
লম্ব অতি, ভূমি অতি, লম্বভূমি, লম্ব অতি, ভূমি অতি, লম্বভূমি, লম্ব অতি সাইন, লম্ব বাই অতিভুজ, ভূমি অতি কস, ভূমি বাই অতিভুজ, ট্যান, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব অতি, ভূমি অতি, লম্বভূমি, লম্ব অতি, ভূমি অতি, লম্ব বাই ভূমি, লম্ব অতি, ভূমি অতি, লম্ব বাই ভূমি। ওকে, আমি এভাবে মনে রাখতাম, তাহলে আমার প্যাচ লাগতো না। আমি যদি এই তিনটা বের করতে পারতাম তাহলে বাকি তিনটার ভ্যালু আমি জাস্ট, আমি সাইনেরটা পেয়েছি, এটার মানটা উল্টাই দিলে আমি কোসেকেরটা পেয়ে গেলাম। আমি ইমাজিনেশন করে এভাবে ক্যালকুলেট করে বের করে ফেলতাম আর। তাহলে আমরা এই সূত্র, এগুলো হচ্ছে প্রথমে বলেছি শুধু আজকে শিখছি, হ্যাঁ, কোনো ক্লাস না, এটা আমরা শিখা একটা নতুন বিষয়, একটা নতুন টপিক, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি, একটু গল্প করছি, এই আর কি। তাহলে আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়ে যদি অঙ্ক করতে যাই তাহলে আমার সূত্র লাগবে। এগুলো কিন্তু আমার হিসাবে সংযুক্ত ধ্বনি বা সন্ধি ধ্বনির মতো, হ্যাঁ, একটা একটার সাথে সম্পর্কযুক্ত এই ধরনের ওয়ার্ড মনে হয় গ্রিক শব্দের ক্ষেত্রে। এখন আমি যদি এই অধ্যায়ে অঙ্ক করতে যাই তাহলে আমার কিছু কমন সূত্র লাগবে। কমন সূত্র, সূত্র নম্বর 1 কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটা একটা সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কিন্তু সূত্র লেখার সময় তুমি যদি থিটা লেখো তাহলে উচ্চারণ করার সময় তুমি শর্ট ভাবে উচ্চারণ করতে পারতেছো। আর যদি এইভাবে উচ্চারণ করো নো প্রবলেম, sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কিন্তু থিটা দুই জায়গায় বা আমার ব্রেক দেওয়া লাগে। আর যদি আমি ডাইরেক্ট পড়ি তাহলে আমার দ্রুত মনে থাকবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমি এইভাবে মানে দ্রুত করার জন্য করতাম। সেক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে করতে পারো অথবা ব্রডলি চিন্তা করতে পারো, নো প্রবলেম। আমি এই একটা মাত্র অপশন থেকে আরো দুইটা বা তিনটা অপশন বের করতে পারি। কি ধরনের? আমি তো জানি সংখ্যা সমূহ যদি স্থান বিনিময় করে তাহলে কি হয়, যদি স্থান বিনিময় করে তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় সংখ্যা সমূহের ক্ষেত্রে। তাহলে যেহেতু sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা এগুলো গ্রিক শব্দ, গ্রিক অ্যালফাবেট, গ্রিক বর্ণমালা, যেমন আমরা ইংরেজি 1 2 3 4 5 পড়েছি, সংখ্যা বলি 100, দ্যাট মিনস 100, হ্যাঁ, তদ্রূপ 1 2 3 4 শিখেছি, হ্যাঁ, 5 5 তার মানে 55। দুইটা শব্দ পাশাপাশি বসে একটা অর্থ বহন করে। ঠিক তদ্রূপ sin স্কয়ার থিটা পুরোটাই একটা যদি সংখ্যা মনে করি আমি, এবং cos স্কয়ার থিটা পুরোটাই যদি সংখ্যা মনে করি, তাহলে যোগ বিয়োগ অঙ্কের মতোই, আর কোনো কিচ্ছু না, কোনো ঝামেলা নাই। তাহলে আমার এই cos স্কয়ারের সামনে কি রয়েছে, প্লাস। cosটা যদি ওই পাশে চলে যায়, দ্যাট মিন্স 1 এর এই পাশে চলে আসে, তাহলে কিন্তু এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আরেকটা অনুসিদ্ধান্ত পাই। প্রথমটা কিন্তু মূল সূত্র, তারপরে যদি আমি যা বের করব এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত আকারে বলা যায়। তাহলে sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার। ঠিক তদ্রূপ cosটাকে যদি আমি রাখি, সাইনটাকে পাশে নিয়ে যাই, তাহলে আমার কি আসবে, cosটাকে রাখলাম, cos স্কয়ার থিটা সমান সমান 1 এর জায়গায় 1, সাইনের সামনে প্লাস আছে। একেবারে প্রথম শুরুর কোনো অঙ্ক বা কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, আমরা জানি সেটাকে ধরে নিতে হয় ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সিম্বল। এই পজিটিভ সিম্বলটা যদি চিহ্নের ওই পাশে বিপরীত পাশে চলে যায়, অপোজিট পাশে চলে যায়, তাহলে এই পজিটিভ সিম্বলটা ডেফিনেটলি নেগেটিভ সিম্বল হয়ে যাবে, sin স্কয়ার থিটা। এই একটা সূত্র যদি আমি মুখস্থ করি, পাশাপাশি আমি এই দুইটা অনুসিদ্ধান্ত মুখস্থ করতে হবে আমাকে অঙ্ক করার জন্য, আদারওয়াইজ অঙ্কের ফিনিশিং আমি যেতে পারবো না। হয়তো sin cos tan cot sec cosec এই অংশগুলো দিয়ে, বা sin is equal to 1 by cos, sin is equal to 1 by cosec, cos is equal to 1 by sec, tan is equal to sin by cos, tan is equal to 1 by cot, যদি আমি এরকম বলি সেক্ষেত্রে এগুলো এক একটা শব্দ হবে। শব্দগুলো শেখা এই ত্রিকোণমিতি অধ্যায়। আর অঙ্ক করতে গেলে আমাকে এই সূত্রগুলো লাগবে। হ্যাঁ, 2 নাম্বার যদি আমি সূত্র কল্পনা করি তাহলে 2 নাম্বার সূত্র আমার কাছে চলে আসবে। যদি তোমাদের কাছে 4টা থাকে তাহলে আমি আরেকটু স্মরণ করাই দিই।
আর সাইনের সাথে কজের সম্পর্ক, যে সাইনের সাথে সম্পর্ক দ্বিতীয় নাম্বার কস, এই দুইটা একটা সম্পর্ক হয়ে গেছে। তারপরে আছে আমার ট্যান, ট্যানের সাথে সম্পর্ক কট, সেক, কোসেক। এই আমি এভাবে মনে রেখেছি সির সাথে সির একটা সম্পর্ক রয়েছে, সির সাথে সি। এইখানে কিন্তু কস সাইন কজ একটা আলাদা বিষয়, সাইন কজ নিয়ে আর কোনো মতভেদ নেই। এই চারটার মধ্যে সহজে আমি এভাবে মনে রাখতাম কটের সি এবং কোসেকের সি, এই দুইটা সম্পর্ক যুক্ত হয়ে আর একটা সূত্র দাঁড়ায়, যেটাকে আমি বলতে পারি খুব সহজ আকারে যদি বলি তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক পূর্বের অঙ্ক থেকে যেভাবে বের করেছি, কোসেককে যদি আমি রাখি কোসেক স্কোয়ার সমান সমান 1 প্লাস কট স্কোয়ার। কেন প্লাস হইল? কারণ মাইনাস কট স্কোয়ারকে আমি বিপরীত পাশে নিয়েছি, সমান সমানের বিপরীত পাশে নিয়েছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে। আমার এইখান থেকে যদি আমি কটটাকে রাখি এবং কোসেকটাকে ওই পাশে নেই, তাহলে কোসেকটা মাইনাস হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কটের সামনে কিন্তু আবার কি রয়েছে? মাইনাস রয়েছে। এই মাইনাসটার জন্য আমার প্রথম থেকে মাইনাস কমন নিতে হবে। আমি যদি মাইনাস কমন নেই তাহলে আমার আসবে কট স্কোয়ার থিটা সমান সমান এই কস, ওই পাশে যে মাইনাস হচ্ছে কিন্তু মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাসটা প্লাস আকারে কোসেক স্কোয়ার থিটা, আর 1টা প্লাস ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস হয়ে গেল। এইখানে টেবিল 2 সূত্র কিন্তু মূল সূত্র দুইটা। ভিডিওটা মনে হয় একটু লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ক্লাসটা যেহেতু লং হচ্ছে, যদি আমি বলি যে যেহেতু এটা ক্লাস না, এটা কোনো পড়া না বা কোনো সিরিয়াস পরীক্ষার জন্য যে প্রয়োজন এমন কোনো বিষয় না। প্রথমে বলেছি এটা কিন্তু হচ্ছে গল্প করা শেখা। আজকে শিখলাম একটি অংশ থেকে একেবারে এর টপ টু বটম পর্যন্ত এর গ্রামাটিক্যাল পয়েন্টগুলো জাস্ট আমরা একটু দেখলাম। তাহলে এখানে দুইটা ল পেলাম। ল 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সেকেন্ড ল হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমি থার্ড লতে যদি যাই তাহলে থার্ড ল কিন্তু আমার শুধু বেঁচে রইল এই দুইটা, tan এবং sec, tan এবং sec। যেহেতু tan এবং sec এর মধ্যে গিয়েছে, সেক্ষেত্রে আমি সূত্র নিব। আমার 3 নাম্বার টেবিলের সূত্র আসবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন থেকে যখন কজে আসে, উপর থেকে যখন নিচে আসে তখন তো প্লাস হয়ে গেছে। কিন্তু সম্পর্কগুলি যদি আমার যখন নিচ থেকে উপরে আসলো, মানে কোসেকের থেকে কটে আসলো, তখন কিন্তু আমার এখানে মাইনাস হয়ে গেছে। আবার যদি আমি এটাকে খেয়াল করি, আমার এই অংশে আসছে সেক থেকে টেনে আসছে, এটাও কিন্তু আমার মাইনাস ভ্যালু বের হয়ে গেছে, কারণ নিচ থেকে উপরে আসছে। এটা হচ্ছে আমার নিজস্ব অভিমত এইভাবে মনে রাখার জন্য যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা নিয়ে কোনো আপোষ নেই, উপর থেকে নিচে আসছে এর জন্য প্লাস। কিন্তু আমি যখন ট্যানের সাথে সেকের সম্পর্ক যাব, সরি ট্যানের সাথে ট্যানের সাথে সেকের সম্পর্ক যখন যাব তখন আমার প্লাস হইতো। কিন্তু আমার সম্পর্ক কিন্তু আসছে সেক নিচে, ট্যান উপরে, সেক থেকে ট্যান গেছে, এর জন্য সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তদ্রূপ আমার যখন এখানে কট এবং কোসেকের সম্পর্ক রয়েছে, কোসেক থেকে যেহেতু কটে গেছে এর জন্য আমি বলতে পারি যে আমার এটাও মাইনাস সম্পর্ক, কোসেক মাইনাস কট, এর জন্য মাইনাস হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এখন আমরা জাস্ট 2 নাম্বার টেবিলের মতো যদি সাজাই তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা নিলাম। পরবর্তী অংশে কি আসলো? যদি আমি ট্যান রাখি তাহলে আসবে আমার ট্যান স্কোয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। কেন আসলো? আমার এখানে tan মাইনাস নিলাম,
আমার যদি সেকটাকে ওই পাশে যায় এটা প্লাস আছে, এটার পাশে যে মাইনাস হয়ে গেল, আমার সামনে মাইনাস কমন নিলাম, যদি এই অংশ থেকেও মাইনাস নিই তাহলে সেক স্কোয়ার ছিল মাইনাসের হয়ে যাবে প্লাস, 1 ছিল এখানে প্লাসের হয়ে যাবে মাইনাস। কেন? আমি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি। এই টেবিল 3, এই তিনটা টেবিল যদি আমি জানি তাহলে এই অধ্যায়ের ইনশাল্লাহ আর কোনো অঙ্কে তোমাদের প্রবলেম হবে না। আজকে শুধু ত্রিকোণমিতির অধ্যায়টুকু নিয়ে আলোচনা করলাম যে আসলে এটা নতুন একটি বিষয়, আমরা 6, 7, 8 পাইনি, এর জন্য নতুন বিষয়। তাই শুধুমাত্র ত্রিকোণমিতি এই শব্দ থেকে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করলাম। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক এই শব্দগুলো আছে। এছাড়াও আরও কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণগুলো হচ্ছে tan = সাইন বাই কস, tan = 1 বাই কট, এগুলো যুক্ত বর্ণ রয়েছে। যুক্ত বর্ণগুলো আজকে জানলাম। তারপর হচ্ছে এই ত্রিকোণমিতির ম্যাথমেটিক্যাল টার্ম, দ্যাট মিন্স যদি আমি মানে অন্যভাবে বলি তাহলে বলবো এটা হচ্ছে গ্রামাটিক্যাল ল। এই হচ্ছে একটা ল, ফার্স্ট ল, এটা সেকেন্ড ল, এটা হচ্ছে থার্ড ল। আমি ত্রিকোণমিতির থার্ড ল আকারে যদি যাই তাহলে ফার্স্ট ল হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কট স্কোয়ার = 1, সেকেন্ড ল হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার = 1, এবং থার্ড ল হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার = 1। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমরা শিখলাম। যেহেতু তোমরা শিক্ষার্থী তাই আজকে আমরা শিখলাম, ত্রিকোণমিতি সম্বন্ধে জানলাম। ভিডিওটি বারবার যদি দেখো তাহলে যতবার দেখবে ততবার তোমাদের মস্তিষ্কে বিষয়গুলো দাগ কাটবে। আগেই বলেছিলাম এটা হচ্ছে ইমাজিনেশনের বিষয়, ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে ইমাজিনের বিষয়, চিন্তা করার বিষয়। তোমার চিন্তাশীল মস্তিষ্কটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, শুধু গদবাদা মুখস্থ না। হ্যাঁ, গদবাদা মুখস্থ করলে হয়তো তুমি পরীক্ষার জন্য এ প্লাস পেলা, এ প্লাসের জন্য সব মুখস্থ করে ফেললা, কিন্তু তোমার ব্যক্তি জীবনে কিন্তু এই গদবাদা মুখস্থ বিষয়গুলো তোমাকে খুব বেশি একটা যে সাপোর্ট করবে আমার মনে হয় না। হ্যাঁ, তাহলে আমরা শিখবো, শেখার মধ্যে স্বাদ আছে। হ্যাঁ, আমি যখন ক্লাস নেই তখন আমার 45 মিনিট ক্লাস থাকে। তো আমি তখন চেষ্টা করি বাচ্চাদেরকে শিখাইতে, অঙ্কগুলো, অঙ্কের বিষয়গুলো শেখাইতে। অঙ্ক চাইতে আমার মনে হয় অঙ্কের বিষয়গুলো যদি আমি শিখে যাই তাহলে অঙ্ক আমি নিজেই পারবো, হাজার হাজার অঙ্ক সলিউশন করতে পারবো যদি আমি নিজেই শিখে যাই অঙ্কের বিষয়গুলো। তো তোমরা যারা আছো তোমাদের কাছে আমার একটাই শিক্ষক হিসেবে বা গুরুজন হিসেবে একটাই কথা থাকবে, তোমরা শিখো, শেখার জন্য বিষয়গুলো পড়ো, বারবার প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার মস্তিষ্কের মধ্যে স্কেচ করবে, যত বেশি স্কেচ করবে তত বেশি তোমার স্মৃতি জেগে উঠবে, সৃজনশীল স্মৃতিগুলো জেগে উঠবে। আমাদের মস্তিষ্কের কোষগুলো কিন্তু সায়েন্সে চলে যাচ্ছি মনে হচ্ছে আবার, মস্তিষ্কের কোষগুলো কিন্তু অকেজ হয়ে থাকে প্রায় 82% পর্যন্ত। আমরা যারা সাধারণ আছি আমাদের মস্তিষ্কের প্রায় 92-93% পর্যন্ত অকেজ হয়ে পড়ে থাকে প্রকৃত অর্থে। আমাদের চাইতে যারা বেশি জিনিয়াস তাদের মস্তিষ্ক অ্যাক্টিভ আছে 10%, 10%, 12%, 30%, 50%, 60%। এটা হচ্ছে যে যত বেশি জিনিয়াস তার মস্তিষ্ক তত বেশি অ্যাক্টিভ থাকে। তো একটু চেষ্টা করো মস্তিষ্ক, ঘুমন্ত মস্তিষ্কটাকে একটু অ্যাক্টিভ করতে, সুপ্ত মেধাটাকে বিকশিত করতে, তাহলে আমার মনে হয় অঙ্ক ভালো লাগবে। অঙ্ক ভালো না লেগে যেতেই পারে না। ম্যাথমেটিক্স ছাড়া যেহেতু কোনো বিষয় নেই, ম্যাথমেটিক্স ছাড়া যেহেতু কোনো জায়গায় ছোঁয়া নেই, সেক্ষেত্রে আমাকে ম্যাথমেটিক্সটাকে মনের মধ্যে ঢুকাইতে হবে। যদি আমি ম্যাথমেটিক্সকে পছন্দ করি, ম্যাথমেটিক্সও আমাকে পছন্দ করবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে অনেক কথা বললাম আজকে। মোটামুটি যারা ম্যাথ পছন্দ করো তাদের সাথে একটা আড্ডা হয়ে গেল, আর যারা ম্যাথ পছন্দ করো না তাদের জন্য জাস্ট একটি অনুপ্রেরণামূলক ক্লাস হলো, বা অনুপ্রেরণামূলক শিক্ষার্থীদের জন্য কিছু শিখলাম আমরা একত্রে। তো ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। ঘরে থাকো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন উনি আমাদের এই মহামারী থেকে সারা পৃথিবীকে মুক্তি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।